বাপ্পাদিত্যবাবু, আপনি বাংলাদেশ থেকে আগত এবং যে অত্যাচারের ভয়ঙ্কর চিত্র তুলে ধরলেন, একটু বলেন বিস্তারিতভাবে। আসলে গত 1.5 বছর ধরে বাংলাদেশে 2014 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশটাতে আসলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুরো বাংলাদেশটা এখন একটা অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। কি হচ্ছে সেখানে, একদিকে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি যারা আছেন, যারা প্রগতিশীল শক্তি আছেন, আমাদের যে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে বাঙালির সংস্কৃতিকে যারা ধারণ করেন এমন যারা আছেন, তাদের প্রত্যেককেই ওখানে আক্রমণের শিকার হতে হচ্ছে। আমাদের সাংবাদিক যারা আছেন, বিশ্ববরেণ্য সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্তের মতো সাংবাদিকদেরকে বা ফারজানা রূপা, শাকিল আহমেদদের মতো সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের সংস্কৃতিকর্মী যেমন হচ্ছে শমী কাইসার বা আসাদুজ্জামান নূর, এমন সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যে মানুষেরা আছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি গ্রেপ্তার করতে গিয়ে বাবাকে না পেলে 7 বছরের শিশু সন্তানকেও গ্রেপ্তারের নজির এই অবৈধ সরকারটি দেখিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ একেবারে খুবই একটি নাজুক অবস্থার ভেতরে আছে। এবং আপনারা দেখেছেন যে সর্বশেষ প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো যে দেশের যে শীর্ষ দুটি দৈনিক পত্রিকা, বাংলা এবং ইংরেজি, তাদের ওপরে আক্রমণ করা হলো। এবং ছায়ানটের মতো সাংস্কৃতিক সংগঠন যারা 71-এর ওতপ্রোত অংশ, মুক্তিযুদ্ধের ওতপ্রোত অংশ, তাদেরকে আক্রমণ করা হলো। এই ঘটনাগুলো তো ঘটছেই। এর বাইরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে হিন্দুদের ওপরে এবং বৌদ্ধ খ্রিস্টান সহ পাহাড়ি আদিবাসী যারা আছেন বা সমতলের আদিবাসী যারা আছেন তাদের উপরে একের পর এক হামলা করা হচ্ছে। পাহাড়কে উত্তাল করে রাখা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের উপরে যথেচ্ছ হামলা করা হচ্ছে। গত 1.5 বছরে আপনি যদি শুধু পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কথাই ধরেন, তাহলে অন্ততপক্ষে 3,000-এর বেশি ঘটনা হিন্দুদের উপর সহিংসতার ঘটনা ঘটেছে। এটা শুধু পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, আর অপ্রকাশিত অনেক ঘটনা তো আছেই। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের এখন যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে এবং একটি ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার জন্যে সেখানে যে একটা হিন্দু ধর সকাল বিকাল জবাই কর, একটা ইস্কন ধর সকাল বিকাল নাস্তা কর, এই জাতীয় স্লোগান দেওয়া হচ্ছে, সব মিলে রাষ্ট্রীয় মদদে এবং এই যে ইউনূস সরকার তাদের প্রত্যক্ষ মদদে বাংলাদেশে একটি কি বলে যে হিন্দুদের জন্য বাংলাদেশটাকে পুরোপুরি অনিরাপদ করে তোলা হয়। প্রায় 1 বছরের ওপর আপনিও বাড়ি থেকে বেরোতে পারেননি এবং তার পরিবর্তে আপনার চোখেরও সমস্যা হয়েছে। যদি ঠিক বলেন যে কি নৃশংসতা আপনাকে সহ্য করতে হয়েছে বা আপনার পরিবারকে। এখন প্রথমত আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে, কারণ আমরা যুদ্ধাপরাধের বিচারের দাবিতে 2013 সালে শাহবাগ আন্দোলন করেছিলাম। আমরা বিভিন্ন সময় সংখ্যালঘুদের পক্ষে সোচ্চার অবস্থান নিয়েছি এবং আমরা বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আমরা সোচ্চার অবস্থান নিয়েছিলাম। এ কারণে আমাদেরকে টার্গেট করা হয়েছে, অনেক মানুষকে আমাদেরকে টার্গেট করা হয়েছে। আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের মতো নিষিদ্ধ ঘোষিত যে জঙ্গি সংগঠন, তার থেকে হুমকির চিঠি পাঠানো হয়েছে আমার বাড়িতে। এর বাইরে ধরুন প্রতিনিয়ত আপনি যদি আমার ফেসবুক আইডিতে শুধু ঢোকেন, আপনি দেখবেন আমার প্রতিটি পোস্টের নিচে কী পরিমাণ হত্যার হুমকি প্রকাশ্যে দেওয়া হয়। প্রকাশ্যে আমাকে জবাই করে মারার কথা, আমাকে পিটিয়ে মারার কথা প্রকাশ্যে তারা ঘোষণা করে। এই অবস্থায় আমি আসলে বাড়ি থেকেও বেরোতে পারতাম না, বাড়িতে তো থাকতেই পারতাম না। অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় আসলে আত্মগোপন করে থাকতে হয়েছে। দীর্ঘ প্রায় 13-14 মাস আমি বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আত্মগোপন করে থেকেছি। 13-14 মাস আমি একটু সূর্যের আলোও চোখে দেখতে পারিনি, মানুষের মুখ চোখে দেখতে পারিনি, দেশটাকেও চোখে দেখতে পারিনি। এই অবস্থাতে আমরা মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে যাই, শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে যাই। আমরা মেডিকেল ভিসা নিয়ে পরবর্তীতে আমি গত নভেম্বর মাসের 8 তারিখে ভারতে এসেছি এবং আমি এখানে চিকিৎসাধীন আছি। একটি হসপিটালে আমার চোখের চিকিৎসা চলছে। এই পরিস্থিতি কেবল যে আমার তা নয়, আমার এমন অনেক সহকর্মী এখানে আছে যারা আক্রমণের শিকার হয়ে, সরাসরি শারীরিক আক্রমণের শিকার হয়ে কিন্তু অসুস্থ হয়ে পঙ্গু হয়ে এখানে আছেন। এমনও অনেকে কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। আর দেশের ভেতরেও যারা আছেন তারাও একেবারেই নিরাপদ নয়। তারা সেখানে কিন্তু ভয় ভীতিতে পালিয়ে বেড়াতে হচ্ছে অনেকে পঙ্গু হয়ে চিকিৎসা নিতে পারছেন না। আপনারা জানেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে সংগঠনটি আমি করি, সেই সংগঠনের যিনি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, তার বয়স প্রায় 80, তিনি ক্যান্সারের রোগী। তাকে অন্তত 10 ডজন মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছে এবং তিনি আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। সেই মানুষটি চিকিৎসা গ্রহণ করতে পারছেন না, কারণ কোনো হসপিটালে গেলে বা ডাক্তারের কাছে গেলে তাকে মব সৃষ্টি করে হত্যা করা হবে না, এর গ্যারান্টি বাংলাদেশের সরকার বা বাংলাদেশের পুলিশ প্রশাসন কেউ কিন্তু দিতে পারছে না। এই যে অন্তর্বর্তীকালীন যে ইউনূস সরকার, সেই ইউনূস সরকার তিনি তো নিজেই শান্তির নোবেল পেয়েছিলেন, তারপরে উনি দায়িত্বে আসার পর আরও ভয়ঙ্কর হয়ে উঠল বাংলাদেশ। কি বলবেন?
দেখুন, শান্তিতে তাকে নোবেলটি দেওয়া হয়েছিল এর একটি হয়তো সুদূর প্রসারী লক্ষ্য ছিল বলে আমরা আজকে অনুধাবন করতে পারি। একটা সময় আমরা গর্ব করে বলতাম যে বাংলাদেশে একজন শান্তিতে নোবেল বিজয়ী আছেন, কিন্তু আজকে আমাদের এটা লজ্জা যে বাংলাদেশে একজন শান্তিতে নোবেল বিজয়ী আছেন, ইউনূসের মতো লোক। কারণ তাকে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই বাংলাদেশে এই যে অস্থিতিশীল পরিবেশগুলো সৃষ্টি করা হবে, বাংলাদেশটাকে দখলের চেষ্টা করা হবে, বাংলাদেশকে সামরিক ঘাঁটিতে পরিণত করার চেষ্টা করা হবে ভিনদেশীদের, এই রকম একটি লক্ষ্য নিয়েই কিন্তু বা পাকিস্তানের ISI এর যে জঙ্গি আস্তানায় পরিণত হবে এরকম একটি লক্ষ্য নিয়েই হয়তো বা সেই নোবেলটি দেওয়া হয়েছিল, এবং তার প্রত্যক্ষ মদদেই আজকে কিন্তু বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে। এটি আমরা বলবো যে বিশ্ব বিবেক যেন আজকে সেই জায়গাতে সোচ্চার হয়। নোবেল কমিটির কাছে আমরা আবেদন জানাবো, যে মানুষটি অশান্তি তৈরি করে, যে মানুষটি এত মানুষের জীবনহানির কারণ, যে মানুষটির পুরো বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবার মাস্টার মাইন্ড, তার নোবেল পুরস্কার, তার শান্তিতে নোবেল পুরস্কার তার হাতে থাকতে পারে না। নোবেল শান্তি পুরস্কার যে কমিটি আছে, আমরা তাদের কাছে আবেদন জানাবো এই পুরস্কার প্রত্যাহার করে নেওয়া হোক। সোচ্চার হোক। একদম শেষ প্রশ্ন করব, গাঁজা নিয়ে তো আমরা দেখেইছি পথে নেমেছে, কি বলবেন বাংলাদেশের এই ঘটনা নিয়ে যারা বুদ্ধিজীবী সেকুলার, এবং এই প্রশ্নটা কিন্তু শেষেও উঠেছে যে যারা ওপার বাংলা থেকে চলে আসছে এইভাবে অত্যাচারিত হয়ে তাদের ঘর বাড়ি সমস্ত কিছু, তাদের অস্তিত্ব, তাদের বংশ পরম্পরা সমস্ত কিছু ছেড়ে আসছে, তারপরেই কিন্তু তারা হচ্ছে সেকুলার। তো এই বিষয়টাকে আপনি কিভাবে আলোকপাত করবেন? এবং বাংলাদেশ থেকে একসময় নাচলের রানীমা ইলা মিত্র ছিলেন, তাকে কিন্তু মানে নির্যাতন করে, মানে সেই নির্যাতন যদি আমি ভাষায় প্রকাশ করতে যাই তাহলে এটুকু বলতে পারি যে জেলখানার ভেতরে বা থানার ভেতরে তার জনিদারে মানে গরম খুন্তি দিয়ে কিন্তু তাকে নির্যাতন করা হয়েছিল। এই রকম মানুষও যখন ভারতে চলে আসেন, তারা কখনো সেই জেহাদিদের কথা, সেই জঙ্গিবাদীদের কথা কেন মুখ ফুটে বলতে পারেন না? আমি বুঝি না। আমিও তো আজকে ভারতে আসতে বাধ্য হয়েছি, আমরা তো মুখ ফুটে বলছি যে সেখানে কি আক্রমণটা সনাতনীদের উপরে বা হিন্দুদের উপর হচ্ছে, তাহলে সেখান থেকে যারা চলে এসছেন তারা কেন মুখ ফুটে সেই কথাটি বলতে পারেন না? তাদের কিসের ভয় বা কিসের লজ্জা, নাকি তারাও কোনো না কোনোভাবে সেই সমস্ত শক্তিকে প্যাট্রোনাইজ করেন? আমি জানি না। আমরা মনে করি যে বাংলাদেশের পক্ষে আপনাদের সোচ্চার হওয়া দরকার। আপনারা ভিয়েতনামকে দেখছেন, আপনারা গাজাকে দেখছেন, প্যালেস্টাইনকে দেখছেন, বাংলাদেশকে কি আপনারা দেখতে পাচ্ছেন না? এই যে আপনি গাজার কথা যদি বলেন, তার চাইতে একেবারে কম মৃত্যু কিন্তু সেখানে হচ্ছে না, তার চাইতে কম সহিংসতা কিন্তু সেখানে হচ্ছে না। গাজাতে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার চাইতে কম ধ্বংসযজ্ঞ কিন্তু আজকে বাংলাদেশে চলছে না। একেবারে খোদ রাজধানী শহর ঢাকার বুকে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, যেভাবে প্রকাশ্যে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের এক সহকর্মী, তিনি কেবলমাত্র তার সন্তানের ওষুধ কিনতে দোকানে গিয়েছিলেন, তাকে পিটিয়ে মারা হয়েছে মাসুদ নামে। এই যে প্রক্রিয়াগুলো চলছে, এই যে কার্যক্রমগুলো চলছে, ভারতবাসী কেন সেগুলোকে দেখবেন না? কেন কেবলমাত্র সেকুলারের ঠুলি চোখে লাগিয়ে আপনারা চুপ করে থাকবেন? সেকুলারের ঠুলি চোখে লাগিয়ে যদি আপনারা চুপ করে থাকেন, কালকে যে বিশ্বাস করেন একই বৃন্তে দুইটি কুসুম? আমরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছেই একই বৃন্তে দুইটি কুসুমের জন্যে, কিন্তু বাংলাদেশে সেই কুসুম কিন্তু দুটি কুসুম কিন্তু এক বৃন্তে থাকতে পারছে না। একটি কুসুমকে প্রতিনিয়ত ছেটে ফেলা হচ্ছে, প্রতিনিয়ত তার পাপড়ি ছাঁটাই করা হচ্ছে, রাষ্ট্রধর্ম করা হয়েছে, সংবিধানে বিসমিল্লাহ লাগানো হয়েছে, সেখানে আজকে আবার ধর্মনিরপেক্ষতাকে বাতিল করা হচ্ছে। যে ধর্মনিরপেক্ষতা 2009-এ ফিরে এসেছিল, সেই ধর্মনিরপেক্ষতাকে আজকে আবার বাতিল করা হচ্ছে। তাহলে সেই দুটি কুসুমের একটিকে যদি আপনি ক্রমাগত ছাঁটাই করতে থাকেন, তাহলে তো সেই দুটি কুসুমের সহাবস্থান কীভাবে আর থাকছে বলুন?